ক্লাস 9 তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের মানে সাবজেক্ট ভূগোলের আমরা যে স্কুলটা কমপ্লিট করব প্রথমেই আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এইটা কমপ্লিট করব। ওকে, তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু আমি প্রথম ভিডিও দিচ্ছি ভূগোল বিষয়ের। ইতিহাসের কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে, বাংলার 6টা স্কুল দেওয়া হয়ে গেছে, এবার ভূগোলের শুরু করেছি। পরপর আমরা সবগুলো কিন্তু কমপ্লিট করে যাব। তো ভূগোলের কোনটা দিচ্ছি প্রথমে? মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এইটা কিন্তু আজকে দিচ্ছি। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং এই ভিডিওগুলো কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই উত্তরগুলো ভালো করে কমপ্লিট করে যেতে পারে। ওকে, তো একের দিকে কী আছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটা দেখো, উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলো, এটা হবে অপশান বি 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রিতে দেখা যায়। দুয়েরটা, একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো, এটা হবে বৃহস্পতি, অপশান এ। বুধ মঙ্গল শুক্র হচ্ছে কি অন্তস্থ গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে কি বহিস্থ গ্রহ। তিনেরটা, ঠিক জোড়াটি নির্বাচন করো। এরটা দেখো কি দিয়েছে, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ। বি দিয়েছে কি দেখো, কর্কট সংক্রান্তি, উভয় গোলার্ধে দিন রাত্রির সমান। সি দিচ্ছে দেখো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন দক্ষিণায়ন। আর ডি দিচ্ছে অপসর অবস্থান প্রায় 14,70,00,000 কিলোমিটার। এটা হবে যে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ, তাহলে অপশানে কি হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন কিন্তু উত্তরায়ণ। ওকে, এবার চারেরটা দেখো, আবর্তন গতির ফলাফল হলো, এটা হবে কি, এটা হবে অপশান সি দিন রাত্রির সংগঠন। দিন রাত্রির সংগঠন হচ্ছে কি অপশান সি উত্তর হবে। পাঁচেরটা, মানবিক সম্পদের উদাহরণ হলো, এটা হবে অপশান বি শ্রমিক। ছয়টা, যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হলো, এটা হবে অপশান ডি অ্যান্থ্রাসাইট। ওকে, সাতেরটা, খনিজ তেল পাওয়া যায় প্রধানত, এটা হবে কি অপশান বি পাললিক শিলাই। ঠিক আছে, আমাদের একেরগুলো হয়ে গেল। এবার হচ্ছে বিভাগ খ। বিভাগ খয়ে কী দিয়েছে দেখো, দুয়ের দিকে রেটটা, নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা ঠিক না ভুল? এটা ট্রু, মানে ঠিক। দুইটা, পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে, এটা কিন্তু ফলস, মানে ভুল। এটা হবে পূর্ব গোলার্ধের পূর্ব গোলার্ধের দেশগুলোতে কিন্তু প্রথম সূর্যোদয় হয়, মানে সূর্য প্রথম দেখা যায়। বিয়েটা, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেটাকে দিয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায়, এটা কত হবে? প্রায় 43 কিমি। এবার চলে আসো পরেরটা, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত, এটা হবে ছায়াবৃত্ত নামে পরিচিত। ছায়াবৃত্ত নামে পরিচিত। এবার সি এর দেখো কি দিয়েছে, স্তম্ভ মেলা, মানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। ওকে, একটা আছে ক স্তম্ভে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট থেকে কী হবে, এখানে সি হবে আকরিক লোহা, তাহলে ম্যাগনেটাইট থেকে কী হবে আকরিক লোহা। দুইটা সম্পদ থেকে কী হবে, অপশান এ অভাব মোচনের ক্ষমতা, অপশান এ কী হবে অভাব মোচনের ক্ষমতা। তিনেরটা, প্রবহমান সম্পদ, এটা হবে সৌরশক্তি, অপশান বি। তাহলে ম্যাগনেটাইট থেকে হবে আকরিক লোহা, সম্পদ থেকে হবে অভাব মোচনের ক্ষমতা, প্রবহমান সম্পদ থেকে হবে সৌরশক্তি। ওকে, এবার দেখো ডেটটা, একটি বা দুটি শব্দ উত্তর দাও। অধিবর্ষের বছরটি মোট দিনের সংখ্যা কত হয়? অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা হয় 365 যোগ 1 সমান 366 দিন কিন্তু হয়, 366 দিন কিন্তু হচ্ছে। ওকে, এবার চলে এসেছে আমরা বিভাগ গ। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। একেটাকে দিচ্ছে, পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। দেখো আমি একটি প্রমাণ লিখে রেখেছি। দেখো, আমি বেডফোর্ড লেভেলের পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছি, তোমরা অন্য কিছু করতে পারো, আমি কিন্তু বেডফোর্ড লেভেলের পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছি। ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে একটি পরীক্ষা করেছিলেন।
1 কিলোমিটার অন্তর নদীর ওপর 3টি খুঁটি জলের ওপর সমান উচ্চতায় রেখে এগুলির তলদেশে নদী গভীরে পুঁতে দেওয়া হলো। তারপর নদীর এক প্রান্ত থেকে 3টি খুঁটির মাথা লক্ষ্য করলে মনে হয় মাঝের খুঁটিটি সামান্য উঁচু। যদি পৃথিবী সমতল হতো তাহলে খুঁটির মাথা সমান উচ্চতায় দেখা যেত। পৃথিবী যে গোলাকার তা পরীক্ষার সাহায্যে প্রমাণিত হলো। আমি ছবির সাহায্যে প্রমাণ বুঝিয়ে দিয়েছি। এখানে একটা খুঁটি পুঁতেছে, এইখানে একটা, মাঝের যে খুঁটিটা সামান্য উঁচু হয়েছে, এই দুটো খুঁটি কিন্তু সামান্য নিচু হয়েছে। ওকে, এবার যখন আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি এই দুটো খুঁটি থেকে কিন্তু মাঝের খুঁটিটা সামান্য উঁচু আছে। এতে কি প্রমাণ হয় কি পৃথিবী গোলাকার। ওকে, এরপরের প্রশ্ন চলে আসো। অথবা দেখো জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো জিপিএস এর কথা অর্থ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, তো জিপিএস এর দুটি ব্যবহারকে দেখো, একটা হচ্ছে কি যান চলাচল, ট্রেন, বিমান, জাহাজ, এমনকি ছোট যানবাহনগুলিতেও জিপিএস ব্যবহার করা হয়। জিপিএস এর সাহায্যে যানটি কোথায় আছে তা সহজেই জানা যায়। একটা হয়ে গেল। একটা কি দিয়েছে দেখো, অপরাধ দমন। জিপিএস এর সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা যায়। তাই অপরাধ দমনে জিপিএস এর উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত করা হয়। ওকে, আর কি কি কাজে লাগে? যেমন মৎস্য আহরণে, প্রতিরক্ষায়, উদ্ধার কার্য ইত্যাদিতে জিপিএস ব্যবহার করা হয়। ওকে, এবার চলে আসো পরেরটা, দুইটা। 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়? দেখো আমি বল দিই, 23শে সেপ্টেম্বর হচ্ছে এই তারিখে সূর্য নিরক্ষরেখার অর্থাৎ 0 ডিগ্রির উপর লম্বভাবে কিরণ দেয়। আর 22শে ডিসেম্বর এই তারিখে সূর্য মকর সংক্রান্ত রেখার 23.5 ডিগ্রি দক্ষিণে লম্বভাবে কিরণ দেয়। ওকে, এবার চলে আসো পরের প্রশ্ন কি দিচ্ছে দেখো, রবি মার্ক কি? ওকে, এই যে দেখো দিচ্ছে রবি মার্ক কি, এই প্রশ্নটা কি হবে? সংজ্ঞা, রবি প্লাস মার্ক, অর্থাৎ রবি মানে সূর্য আর মার্ক মানে হচ্ছে পথ, অর্থাৎ সূর্যের গমন পথ। বাস্তবে সূর্য স্থির, কিন্তু আপাত দৃষ্টিতে পৃথিবীর পরিক্রমণের সময় মনে হয় সূর্য বার্ষিক গতিপথে পৃথিবীকে পরিক্রমণ করছে। তাকেই রবি মার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। এর প্রভাব কী হতে পারে? উত্তর ও দক্ষিণ গোলার্ধের রবি মার্গের ফলে তাপমাত্রা পরিবর্তন হয়। উত্তরায়ণের সময় চাপ বলয়গুলি উত্তরে এবং দক্ষিণায়নের সময় চাপ বলয়গুলি উত্তরে এবং দক্ষিণায়নের সময় চাপ বলয়গুলি দক্ষিণে প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত স্থান পরিবর্তন করে। ওকে, সৃষ্টি কি দিয়েছে? পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে সূর্যকে পরিক্রমণ করার কারণে উত্তরে কর্কটক্রান্তি রেখা 33 ডিগ্রি উত্তর ও দক্ষিণে মকরক্রান্তি রেখা 33 ডিগ্রি দক্ষিণ মধ্য সূর্যের আপাত বার্ষিক গতি সীমাবদ্ধ থাকে। এই পথকে আমরা কি বলবো? রবিমার্ক বলবো। আমি দেখো ভালো করে দেখানো চিত্রটা, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, চিত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে এসছে পরের প্রশ্ন কি যে কোনো নিরপেক্ষ বস্তু সম্পদ হয়ে ওঠা দুটি শর্ত উল্লেখ করো। দেখো, কোনো নিরপেক্ষ বস্তু সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করো। কি দিয়েছে? সাধারণত যে সকল বস্তু বা পদার্থের মানুষের অভাব মোচনের ক্ষেত্রে কোনরূপ অনুকূল বা প্রতিকূল প্রভাব থাকে না তাদের আমরা নিরপেক্ষ সামগ্রী বলবো। যেমন এই নিরপেক্ষ সামগ্রী বা বস্তু থেকে সম্পদ হওয়ার শর্তগুলি হলো, একটা কি হচ্ছে প্রাকৃতিক বাধা অতিক্রম। প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আজ প্রাকৃতিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিভিন্ন নিরপেক্ষ বস্তুকে সম্পদরূপে দান করেছে। উদাহরণ কি বলতে পারি আমরা? বর্তমানে সাহারা মরুভূমি ও উত্তর সাগর থেকে খনিজ তেল উত্তোলন করা হয়েছে। ওকে, আরটা কি দেখো, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশল। মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর থেকে অধিকতর উন্নত, তাই মানুষ বিজ্ঞান, চেতনা ও প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে নিরপেক্ষ বস্তুগুলিকে সম্পদ পরিণত করে। উদাহরণ কি দিয়েছে? মালাবার উপকূলের বালুকা রাশি থেকে তেজস্ক্রিয় পদার্থ থেরিয়াম সংগ্রহ করা যায়। ওকে, এরপর দেখো কি দিয়েছে, অথবা প্রশ্ন, সম্পদ কাকে বলে? দেখো, জিমারম্যানের মতে প্রকৃতির সাহায্যে নির্দেশ ও সম্মতি নিয়ে সম্পদ সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের ওপরকার মাটি, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ, বায়ুমণ্ডল এবং ভূ অভ্যন্তরের শিলা ও খনিজ পদার্থ নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ। মানুষ তার জ্ঞানবুদ্ধি, কলা কৌশলের সাহায্যে প্রকৃতির যে সকল
উপাদানকে কাজে লাগাতে পারে সেগুলোকে আমরা কি বলবো, সম্পদ বলবো। উদাহরণ কি, মাটির নিচে সঞ্চিত কয়লাকে সম্পদ বলা যায় না, তবে তা উত্তোলনের পর ব্যবহারের উপযোগী হলে তাকে আমরা সম্পদ হিসেবে গণ্য করা হয়। ওকে, তাহলে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র কিন্তু ভূগোলের কমপ্লিট হয়ে গেল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। এইরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সমস্ত ভিডিওর সমস্ত প্রশ্নবিচিত্রের উত্তরগুলো সলভ করে যেতে পারে। ওকে।